বেশি মামলা আছে। সহকারী জজের কাছে 5 কোটি টাকার বেশি মামলা নাই। সহকারী জাজের কাছে আছে 15 লক্ষ টাকার মামলা। সিনিয়র সহকারী জাজের কাছে আছে 25 লক্ষ টাকার মামলা। আর এই একমাত্র কোর্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যার কাছে, সরি আমার এটা একটু অসুবিধা হয়েছিল। তাইলে আমরা পড়তেছি সিভিল আপিল চেনার জন্য প্রশ্ন পড়ে দেখবেন 5 কোটি টাকার বেশি কিনা, যেই কোর্ট রায় দিয়েছে এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিনা, এবং এটা জাজমেন্ট এন্ড ডিক্রি কিনা। জাজমেন্ট এন্ড অর্ডারের বিরুদ্ধে কি হয়, রিভিশন হয়, জাজমেন্ট এন্ড ডিক্রি হইতে হবে। তাইলে এই যে আমরা 15 পদের একটা আহ, হিসাব নিকাশ করলাম, এই 15 পদের হিসাব নিকাশ যদি আপনার মাথায় ক্লিয়ার ভাবে সেট আপ না হয়, তাহলে আপনি যেইভাবেই সিভিল আপিল যতভাবেই পড়েন না কেন, আপনি জীবনেও সিভিল আপিল সঠিকভাবে লিখতে পারবেন না। এখন এই নোটটা আপনারা চোখের সামনে রাখবেন, আর আমরা কিছু প্রশ্ন সলভ করব। আর আজকের প্রশ্নে সলভ করার স্টাইলটা অন্যরকম হবে। আপনারা অবাক হয়ে দেখবেন যে আমরা অনেক জানা জিনিস কেন পারি না, অনেক বুঝা জিনিস কেন পারি না, এখন প্রশ্নের সলভিং এ যেয়া আপনারা পাবেন। এই নোটটা সামনে রেখে সকল প্রশ্নের সমাধান আপনাকে করতে হবে। এই নোটটা, এতক্ষণ আমরা যেই নোটটা পড়লাম, এই নোটটাকে সামনে রেখে আমরা সকল প্রশ্নের সমাধান করব, এবং এটা কাজ করে কিনা প্রত্যেকে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে, এই সূত্রটাকে ব্যবহার করে আপনাকে আনসার ফাইন্ড আউট করতে হবে ফ্রম দি কোয়েশ্চেন। আপনি যদি সাকসেসফুলি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারেন, দুনিয়ার যে কোনো সিভিল আপিল প্রশ্ন আপনি সুন্দরভাবে আনসার করে দিয়ে আসতে পারবেন। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট হইল, এখন যে প্রশ্নটা আমরা পড়ব সেইটা, সেটার জন্য আপনাকে এইটাকে অ্যাপ্লাই করে উত্তর লেখাটা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা 1 নম্বরে শুরু করি। আমাদের বইটা বের করেন সবাই। বই নাই এরকম সৌভাগ্যবান কেউ থাকলে জানাবেন। প্রথমে 5 নাম্বার সিভিল আপিলটা বের করেন। 5 নাম্বার সিভিল আপিল কত পেজে কেউ লিখে জানাবেন। 5 নাম্বার সিভিল আপিল। কেন 5 নাম্বার পড়তেছি আজকে উল্টা থেকে, সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং বিষয় হবে, দেখেন। 5 নাম্বার কত নাম্বার পেজ কেউ বলে হেল্প করেন। 77। 77 নাম্বার পৃষ্ঠায় প্রশ্ন আছে। 5 নাম্বারের পরে আর কি আছে না, সর্বশেষ, সর্বশেষ কোনটা? 6 নাম্বার বোধহয়। 6 নাম্বার, 6 নাম্বার, সরি আমি ভুল বলেছি। 6 নাম্বার প্রশ্নটা সর্বশেষ। এটা 85, পেজ নাম্বার 85। সবাইকে রিকোয়েস্ট করতেছি পেজ নাম্বার 85 বের করেন। পেজ নাম্বার 85। এটা পিডিএফ আছে, আমি একটু সফট কপিতে চলে যাই, তাইলে তো ওইটাতে কারেকশন করে দেখাইতে আপনাদের সুবিধা হবে আমার। আপনারা বই 85 বের করবেন। বই 85, পেজ নাম্বার 85। খুব ইন্টারেস্টিং ক্লাস হবে, দেখেন। দেখেন আজকে কি যে আমরা করছি এতদিন, এটার একটা রহস্য উদ্ঘাটন হবে। অনেকে নিজে নিজে পস্তাবেন যে এই পরীক্ষার এই দশা হচ্ছে, অথচ আমরা পরীক্ষাকে ঠিকঠাক মতো সাইজ করতে পারতেছি না, পরীক্ষা আমাদেরকে সাইজ করে ফেলতেছে কেন, এটার কারণ দেখেন। তাহলে সবাই বের করেছেন আশা করি। 85 পেজে এই প্রশ্নটায় আসেন। খাতা কলম নেন, যে সকল বিষয় পারবেন না, শব্দ বুঝবেন না, এগুলা দয়া করে লিখে ফেলবেন। আমরা সূত্রটা সাথে রাখবেন। আপনাদের যে সূত্র আমরা দিয়েছিলাম, এই সূত্রটা ডান পাশে রাখি, কথার কথা। এটা এই ডান পাশে ছোট করে রাখলাম, এই এইটুক রাখি তাইলে হবে। আর এই পাশে আমরা এই প্রশ্নটাকে এই পাশে এই রাখলাম, এই। এখন আপনারা বই খুলেন আর আমার সাথে পড়েন, ডান পাশে সূত্র মিলাবেন। Plaintiff P filed a suit, title suit being number so and so, in court, in the court, in the first court of the Joint District Judge Jamalpur.
তাহলে আমাদের প্রশ্নতে ছিল কোন কোর্ট, যেটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিনা। এই যে দেখেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ জামালপুর, আমি লাল কালি দিলাম। 1 নাম্বার প্রশ্ন, সূত্রের 1 নাম্বার সমাধান পেয়ে গেলাম, সূত্রের 1 নাম্বার সমাধান। সূত্রে প্লেনটিফ কে পি পেয়ে গেলাম। কার বিরুদ্ধে মামলা করেছে? এগেইনস্ট এ বি সি, 3 জনের বিরুদ্ধে মামলা করেছে। তাইলে দেখেন এই প্রশ্নটা ভালো ছিল। বাদীকে পেয়ে গেলাম, বিবাদীকে পেয়ে গেলাম, কোন কোর্টে মামলা করেছে, হুইচ কোর্ট, 13 নাম্বার উত্তর পেয়ে গেলাম, জামালপুর। কেন মামলা করেছে? স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, সুট ভ্যালু 40 কোটি টাকা, দাগ দেন। এই যে লাল কালিগুলো হইলো আমাদের প্রশ্ন উত্তর, মনে রাখবেন লাল কালিগুলা আমরা এখানের সূত্র থেকে হাওলাত নিচ্ছি, লাল কালিগুলা এখানের সূত্র থেকে আমরা হাওলাত নিচ্ছি। ইন্টারেস্টিং ভাবে শিখেন, লাইফে কাজে লাগবে। আর এইগুলাকে আমরা কালো করে দেই, নাইলে আপনাদের অনেককেই কনফিউশন হয়ে যাবেন। লাল কালিগুলো আমাদের সূত্র, মনে রাখবেন। পি পেয়েছি, এবিসির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে, 40 কোটি টাকা, 4টা উত্তর পেয়ে গেছি। আর কি লাগে? অ্যাপিলেন্ট কাকে করব, এটা লাগবে। আর এইখানকার এই সবুজ কালির মাঝখানের কোন ঘটনাটা এই প্রশ্নতে ঘটেছে, এটা খুঁজে বের করব। স্টেটিং ইন্টার আলিয়া দ্যাট দ্য সুট ল্যান্ড বিলঙ্গিং অরিজিনালি বিলংস টু সি, মানে মামলাটার মালিক ছিল সি, এই জমির মামলায় জমির মালিক ছিল প্রকৃতপক্ষে সির হাতে এই মালিকানাটা ছিল। হু অন 2019 এন্টার্ড ইনটু অ্যান কন্ট্রাক্ট ফর সেল, কন্ট্রাক্ট ফর সেলের বাংলা হইল বায়নাপত্র। এগ্রিমেন্ট ফর সেল বা কন্ট্রাক্ট ফর সেল, এটার বাংলা হইল বায়নাপত্র, লেখা রাখতে পারেন। on of the land in suit P for a consideration of টাকা 40 crore, 40 কোটি টাকার বিনিময়ে তারা কি করলো? বায়নাপত্র বা কন্ট্রাক্ট ফর সেল চুক্তিপত্র স্বাক্ষর করলো। অন রিসিভড অফ 20 crore, 20 কোটি টাকা গ্রহণ করেছে অ্যাজ আর্নেস্ট মানি। আর্নেস্ট মানিতে ডাক দেন। আর্নেস্ট মানি হলো বায়নার টাকা, যারা যারা পারেন না লিখে নেন। বায়নার টাকা। এক্সিকিউটেড এ বায়নাপত্র উইদিন স্টিপুলেশন দ্যাট, এই যে বায়নাপত্র এক্সিকিউটেড করেছিল 20 কোটি টাকা নিয়ে, তাদের কথা ছিল 40 কোটি, বাকি 20 কোটি টাকা দিলে পরে সি এক্সিকিউট করবে কবলা। কবলার বাংলা হইল সেল ডিড। কবলার বাংলা হইল সেল ডিড, যারা জানেন না লিখে নেন। বা ডিড অফ সেল, সাফ কবলা, কবলা, ডিড অফ সেল, সেল ডিড, এই চাইরোটা হইলো একই বন্ধু, এটার নাম হইলো কবলা। উইদিন 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ কন্ট্রাক্ট, বলছে চুক্তির 1 বছরের মধ্যে বাকি 20 কোটি টাকা দিয়ে তারা বায়নাপত্র থেকে সেল ডিড করে ফেলবে। সাবসিকুয়েন্টলি 19 সালে ডিফেন্ডেন্ট এ বি পারচেজ দ্য সেম ল্যান্ড ফ্রম সি, এই যে এটা হলো একটা বেইমানি পাইলাম। সি এতদিন পি এর সাথে বায়নাপত্র করছে, শেষমেশ এসে সে বেইমানি করা এ আর বি এর কাছে জমি বিক্রি করে দিছে। বিক্রি করার কথা ছিল কার কাছে? পি এর কাছে, কিন্তু পি এর কাছে বিক্রি না করে বিক্রি করে দিল এ আর বি এর কাছে। উইথ দ্য নোটিস আর্লিয়ার, আর্লিয়ার মানে পূর্বের, পূর্বের কন্ট্রাক্ট, যারা আর্লিয়ার জানেন না লিখে নেন, কন্ট্রাক্ট দ্যাট পি ব্রড দ্য ইনস্ট্যান্ট সুট, এই কথাটা লেখেন। প্রি ব্রড দ্য ইনস্ট্যান্ট সুট মানে কি? এখানে ইংরেজি ওরা একটু উস্তাদি দেখাইছে আপনার কষ্ট দেওয়ার জন্য। লিখতে পারতো প্রি ফাইল দ্য ইনস্ট্যান্ট সুট, এটা না লিখে বলছে প্রি ব্রড দ্য ইনস্ট্যান্ট সুট, মানে প্রি বর্তমান মামলাটা আনয়ন করেছে। এটা অন্যভাবে ইংরেজি লিখছে বা আপনাকে ভয় দেখানোর জন্য। আফটার সি হ্যাড ডিনাইড টু এক্সিকিউট রেজিস্টার সেল কবলা ডিড, সি অস্বীকার করেছে যে আমি এই দলিল করে দিব না, এই অস্বীকার করার কারণে সে মামলা দায়ের করেছে। আপন রিসিপ্ট অফ দ্য ব্যালেন্স কনসিডারেশন মানি টেন্ডার্ড সি নেভার অ্যাপিয়ার্ড, এই কথাটায় দাগ দেন। সি কখনোই মামলায় উপস্থিত হয় নাই এবং কন্টেস্টও করে নাই, মামলাটা কন্টেস্টও করে নাই। তাইলে মামলায় আসলো না, কন্টেস্টও করলো না, এদিকে বেইমানি কইরা বইসা রইছে। এদিকে সে বেইমানি কইরা বইসা রইছে যে জমিটা বিক্রি করে দিছে আরেকজনের কাছে। এই যে বেইমানি করে জমিটা বিক্রি করলো,
এই কথাটা কারা বললো? এ এন্ড বি জয়েন্টলি ফাইল এ রিটেন স্টেটমেন্ট এন্ড কন্টেস্টেড দ্য সুট স্টেটিং ইন্টার আলিয়া দ্যাট decree for specific performance of contract could not be passed against them for the reason that they are not two parties to the contract. এ আর বি তো জমি টাকা দিয়ে কিনা বিপদে পড়ছে। তারা আইসা জবাব দিয়ে বলল, এই মামলাটা আমাদের বিরুদ্ধে রায় হতে পারে না। ইভেন এটা সি এর বিরুদ্ধে, ডিক্রি কুড নট বি পাসড এগেইনস্ট অলসো সি, সি এর বিরুদ্ধেও হইতে পারে না, যেহেতু সি হ্যাড ট্রান্সফার দ্য ল্যান্ড ইন সুট বি এন্ড এ এন্ড বি। সি যেহেতু দলিলও করে দিছে, আবার জমি বুঝাইয়াও দিছে, আমাদের বিরুদ্ধে তো মামলা চলেই না, ইভেন সি এর বিরুদ্ধে এই মামলা চলবে না। এই কথা বললে জবাব দিল এ আর বি। এই যে এ আর বি তে দাগ দিয়ে রাখেন। আমরা মনে মনে কি খুঁজতেছি? আমরা মনে মনে স্বর্ণের খনি খুঁজতেছি। স্বর্ণের খনি মানে এই তিন থেকে, এই 3 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত এই মামলার ফলাফল, এই 5টা কারণে মামলা বা 6টা কারণে মামলার ফলাফলের উপরে নির্ভর করবে হাইকোর্টে কে যাবে। হাইকোর্টে পি যাবে, হাইকোর্টে পি যাবে, নাকি হাইকোর্টে এ বি সি 3 জন যাবে, কে যাবে এটা নির্ভর করবে এই ডান পাশের সি থেকে, এই 3 নাম্বার থেকে 8 নাম্বার ফলাফল। এর জন্য আমরা কিন্তু এইটা খুঁজতেছি ফলাফলটা কি ছিল। দেখেন এখানে ইন্টারেস্টিং, দেখেন গাফলাটা কি। দ্য লার্নেড ট্রায়াল কোর্ট রিলাইং অন দ্য আর্গুমেন্টস অ্যাডভান্স বাই দ্য ডিফেন্ডেন্ট, যে জজ সাহেব ডিফেন্ডেন্টের আর্গুমেন্টের উপর ভিত্তি করে তিনি কি করলেন? ডিসমিস দ্য সুট। আচ্ছা দেখেন, ওরা কিন্তু আরেকটা বুদ্ধি করেছে। এখানে লার্নেড ট্রায়াল কোর্ট বলে জয়েন্ট ডিস্ট্রিক্টের জাজের নাম বলে নাই, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ইচ্ছা করে বলে নাই, যাতে দুর্বল স্টুডেন্ট যারা, তারা ট্রায়াল কোর্ট মানে কি এটা খোঁজার জন্য আবার উপরে যাইয়া 2 মিনিট সময় নষ্ট করে জামালপুরের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে খুঁজে বের করেন। এর জন্য আপনাদের সময় নষ্ট করাইতে পারলে আপনাদেরকে দ্রুত ফেল করানো যাবে। বুঝতেছেন? এটা হলো প্রশ্নকর্তার একটা ভালো বুদ্ধি। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রায়াল কোর্টকে। ট্রায়াল কোর্ট হলো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, উনি বিবাদীর আর্গুমেন্টে সন্তুষ্ট হইয়া মামলাকে ডিসমিস করে দিয়েছেন। এইটা হলো লাল কালি। তাইলে আমরা লাল কালি কি কি পাইলাম? বাদী পাইলাম লাল কালি, বিবাদী পাইলাম লাল কালি, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পাইলাম লাল কালি, 40 কোটি টাকা পাইলাম লাল কালি। আর ডিসমিস দ্য সুট মানে, এটা ডিসমিস অলওয়েজ কিভাবে হয়? ডিক্রির মধ্য দিয়ে হয়, আদেশের মধ্য দিয়ে ডিসমিস হয় না। এই সেই জাজমেন্ট এন্ড ডিক্রি পেয়ে গেলাম। এই জাজমেন্ট এন্ড ডিক্রি, এই যে ডিক্রি সাইন অন এত, এই যে প্রশ্নটা পাইলাম। এখন এইটার উত্তর আপনি সাজান। কে যাবে হাইকোর্টে? এ বি সি ডি যাবে, না পি যাবে হাইকোর্টে? যদি মামলা ডিসমিস হয় তাহলে বাদী কষ্ট পায়, বাদী কষ্ট পাইলে বাদী যাবে হাইকোর্টে, এর জন্য পি হলো বাদী, সে যাবে হাইকোর্টে। এখন আপনি সূত্রতে আসেন ডান পাশে। যদি সে হাইকোর্টে যায়, আমরা সূত্রতে কি লিখেছিলাম মনে আছে আপনাদের? আমরা লিখেছিলাম বাদী যদি মামলা ডিসমিস হয় হাইকোর্টে গেলে পি এর পরিচয় এখান থেকে নেন। প্লেইনটিফ অ্যাপিল্যান্ট ভার্সেস ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্টস হবে। এ বি সি হলো ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্টস, আর বাদী হলো প্লেইনটিফ অ্যাপিল্যান্ট। আপনি যদি এই পরিচয়টা সঠিকভাবে লিখতে পারেন তাহলে ফুল মার্কস পাবেন। আর এই পরিচয়টা যদি সঠিকভাবে লিখতে না পারেন, আপনি 0 পাবেন। এখন আসেন উত্তরের দিকে। আচ্ছা, উত্তরে যাওয়ার আগে দেখেন, বলছে পি এর নেক্সট কোর্স অফ অ্যাকশন লেখেন, এটা হলো প্রশ্নের একটা অংশ। আবার বলছে ড্রাফট তৈরি করেন, এটা হলো আরেকটা অংশ। এই দুইটা কাজ আমরা করতেছি। এইখান থেকে এতটুক, এটা সকল সিভিল আপিলের জন্য সমান উত্তর। এটা হলো নেক্সট কোর্স অফ অ্যাকশন, ওপিনিয়ন যেটাই বলেন এটা হলো সেটা। আর এই যে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমরা আপনাদেরকে একটা নোট দিয়েছিলাম, যারা পান নাই সেটা দেখবেন কিভাবে একটা উত্তর লিখবেন। আমরা আপনাদেরকে যে উত্তর দিয়েছি সেই উত্তরটার জন্য যে কোনো একটা ড্রাফট আগে হাতে নিবেন। ড্রাফট হাতে নিলে হবে কি, প্লেনটিফ অ্যাপিল্যান্ট এই জায়গাটা, ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট এই জায়গাটা, কজ টাইটেলের এই যে ডিসমিসিং দ্য সুট এই জায়গাটা, আর প্লেনটিফ অ্যাপিল্যান্ট না ডিফেন্ডেন্ট অ্যাপিল্যান্ট এই জায়গাটা,
আর 6 নাম্বার গ্রাউন্ড সেট ডিসমিস ইলিগালি ডিসমিস দ্য স্যুট, এই জায়গাটা কয়টা জায়গা পাইলেন? 1, 2, 3, 4, 5। এই 5টা জায়গায় যদি পরিবর্তন করা আপনি শিখে যান, তাহলে তাবৎ সিভিল আপিলের আনসার আপনার পক্ষে সঠিকভাবে লেখা সম্ভব হবে। সকল সিভিল আপিলের উত্তর এক। এই যে ডিস্ট্রিক্ট জামালপুর থেকে সকল সিভিল আপিলের উত্তর এই পর্যন্ত এক। কিন্তু এইটার সঠিক উত্তর হবে অঙ্কের মতো করে। আপনি এইখানে লিখবেন এটা সঠিক, এখানে সঠিক, এইখানে সঠিক, এইখানে সঠিক এবং এইখানে সঠিক। কারণ কি, এই 5টা জায়গার উত্তরের মধ্যে সঠিক আনসার লুকায়িত আছে। যখন কেউ খাতা দেখবেন, তিনি আইসা শুধু দেখবে এখানে যদি প্লেন্টিফ অ্যাপিল্যান্ট লিখে থাকেন, এখানে ডিসমিসিং হয়েছে কিনা বা রিজেক্টিং হয়েছে কিনা। যদি রিজেক্টিং প্লেইন্ট হয় তাইলে বাদী আসে, আর ডিসমিসিং দ্য শুট হইলে তাইলে বাদী আসে। আরেকটা ক্ষেত্রে বাদী আসতে পারে যদি আংশিক ডিগ্রি হয় বা ডিগ্রি দ্য শুট ইন পার্ট যদি হয়। এই 3টা ক্ষেত্রে প্লেন্টিফ অ্যাপিল্যান্ট হইতে পারে। তাহলে এই জায়গাগুলা যদি আমরা ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমরা ভুল আনসার হয়ে যাবে। আর জহির ভাই অলসো যোগ করেছেন সুট ভ্যালু বা অ্যাপিল ভ্যালু। তো সুট ভ্যালু অ্যাপিল ভ্যালুতে বেশি আমি গুরুত্ব দিলাম না কেন, এটা প্রশ্নতে দেওয়াই থাকে। তাইলে প্রশ্নের এই যে লাল উত্তরের যেই সকল অংশ লাল কালি দেখাইলাম, এইটা চেঞ্জ করাই হলো হাইকোর্ট পরীক্ষা। এটা চেঞ্জ করা কি হাইকোর্ট পরীক্ষা। আপনি এই জায়গাগুলা চেঞ্জ করবেন, আর বাকি ড্রাফট ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এই যে 5 কপিস পর্যন্ত এটা আপনারা হুবহুব মুখস্থ করে ফটোকপির মতো বসায় দিতে হবে। আচ্ছা, এইখানে একটা সার্টিফিকেট লেখা আছে, আজকে অনেকের খাতা দেখলাম। এই সার্টিফিকেটটা আমাদের বইয়ের মতো লিখতে হবে, কারণ এই সার্টিফিকেটটা হাইকোর্ট রুলসে দেওয়া আছে। আপনারা ছোট করে দায়সারা সার্টিফিকেট লিখবেন না, ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করবেন না। সার্টিফিকেট লিখতে হবে হুবহু এটার মতো করে। এই সার্টিফিকেট আমারও লেখা না। এই সার্টিফিকেটটা কোথাকার লেখা? এই সার্টিফিকেটটা হচ্ছে হাইকোর্ট রুলসে এইভাবে বড় করে লেখা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করতেছি, দেখেন আমরা যে 6 নাম্বার প্রশ্ন পড়লাম এটা আপনারা মাথায় রাখেন, এটা মাথা থেকে ফেলে দিয়েন না। এক্সিকিউট রেজিস্টার এই কথাগুলা, ডিফেন্ডেন্ট আসে নাই একজন, রিটেন স্টেটমেন্ট দেয় নাই, বাকি 2জন কন্টেস্ট করেছে, সুট ভ্যালু, বাদী বিবাদী, এগুলা আপনারা মনে রাখেন। এই যে আর্নেস্ট মানি, এগুলা মনে রাখেন। রেখে আপনারা এখন আমার সাথে চলে আসেন 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নতে চলে আসেন। 1 নাম্বার প্রশ্ন আমাদের বইয়ের কত নাম্বার পেজে, কেউ একজন বলে হেল্প করবেন। 1 নাম্বার প্রশ্নতে আমাদের চলে আসতে হবে। 1 নাম্বার প্রশ্নতে আপনারা সবাই আমার সাথে বের করেন। 1 নাম্বার প্রশ্নের সাথে আমরা দেখলাম একটু আগে 2024 সালে যে প্রশ্ন এসেছে, 2024 সালের প্রশ্ন, আর এটা হলো 2007 সালের প্রশ্ন। এখানে দাগ দেন 2007 সালের প্রশ্ন। এই প্রশ্নটা বের করেন, আর আমার সাথে আপনারা এখন একটু কষ্ট করে এটা পড়তে হবে। খাতা কলম নেন হাতে, খাতা কলম নেন, সবাই খাতা কলম নেন। খাতা কলম নিয়ে এটা আমার সাথে একটু আপনারা পড়তে হবে, কারণ এটা খুবই জরুরি একটা ইস্যু আজকে আসছে। এবং এখানে দেখেন ইন্টারেস্টিং বিষয় লুকায়া আছে। ইন্টারেস্টিং বিষয় কি? ইন্টারেস্টিং বিষয়টা একটু খেয়াল করেন সবাই। পেয়েছেন সবাই? এখন আমি একটু পড়তেছি, আপনারা ধৈর্য ধরে দেখেন, আমার সাথে বই মিলান। বই বের করেন, দয়া করে সবাই বই বের করেন, আর আগের প্রশ্নটা মনে মনে মাথায় রাখেন। আগের প্রশ্নটা মনে মনে মাথায় রাখতে হবে। নীলা আপা নাড়াচাড়া দিয়েন না, আর কেউ ক্লাস লিংক অন্য কাউকে দিয়েন না, হ্যাঁ। খবর পাইছি আমাদের প্রিয় কোনো ভাই বা বন্ধু অন্যদেরকে ক্লাস লিংক দিয়ে দেন। আজকে আমরা এরকম যারা অপরাধের সাথে জড়িত তাদের অনেকে টাকা পয়সা ফেরত দিয়েও গ্রুপ থেকে রিমুভ করে দিছি। আপনারা দেখেছেন অনেকেই আমরা গ্রুপ থেকে রিমুভ করেছি। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে অনেকেই আকামটা করেন, যেটা আমরা আশা করি না একজন অ্যাডভোকেটের কাছ থেকে। তারপরে অনেকেই কাজ করে ফেলেন, এটা ঠিক না। আচ্ছা, এইবার আপনারা আমার সাথে এটা পড়েন।
এ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ বি, এ বি এর সাথে একটা চুক্তি করেছে, ওইখানেও ছিল তারা চুক্তি করেছে, খেয়াল করেন। টু বাই 1 বিঘা অফ ল্যান্ড ফ্রম হিম, 10 লাখ টাকা, এখানে 10 কোটি টাকা কল্পনা করেন, ইনস্ট্যান্টলি পে 5 কোটি টাকা বি কে দিয়ে দিল এজ আর্নেস্ট মানি। ওই প্রশ্নতে আর্নেস্ট মানি ছিল। আর্নেস্ট মানি মানে কি? বায়নার টাকা। অন এক্সিকিউশন এ বায়নাপত্র, ওই প্রশ্নতেও বায়নাপত্র বাই বি। ইট ওয়াজ স্টিপুলেটেড বিটুইন দ্য পার্টিস, এ উড পে বি দ্য ব্যালেন্স অফ কনসিডারেশন অন অর বিফোর 4th April 2005, whereupon B would execute registered a sale deed in favor of A। বলছে 10 লাখ টাকা দিলে বাকি 5 লাখ টাকা দিয়েছে, বাকি 5 লাখ টাকা দিলে সে দলিল রেজিস্ট্রি করে দিবে এবং সম্পাদন করে দিবে। রেজিস্ট্রি এবং সম্পাদনের ইংরেজি হলে এক্সিকিউট এন্ড রেজিস্টার্ড এ সেল ডিড। আর ওই প্রশ্নতে ছিল 40 কোটি টাকা, 20 কোটি টাকা দিয়ে দিছে, বাকি 20 কোটি টাকা দিলে সে রেজিস্টার্ড এন্ড সেল ডিড করে দিবে। এ ওয়েন্ট টু বি, এ বি এর বাসায় গিয়েছিল, অফার দিয়েছিল কনসিডারেশন অফ অ্যামাউন্ট 5 লাখ টাকা, রিকোয়েস্টেড টু লেটার টু এক্সিকিউট এন্ড রেজিস্টার দ্য প্রমিস সেল ডিড, বাট বি অ্যাভয়েড অন সাম ফিল্মসি গ্রাউন্ড। বি তাকে অ্যাভয়েড করছে, দিচ্ছে না, লিখে দিচ্ছে না। ওইখানে সি ওই কাজটা করেছিল, পি কে দিচ্ছিল না। এ আবার তার বাসায় গিয়েছে, এ again went to B and offered him balance of consideration and requested to be execute and register the sale deed, but once again be consumed time to untenable pretext। এই যে সে সময় নষ্ট করতেছে কিন্তু দলিল কইরা দিচ্ছে না। শেষ পর্যন্ত ইভেনচুয়ালি মানে কি, শেষ পর্যন্ত বি সোল্ড দ্য ল্যান্ড টু সি, শেষ পর্যন্ত সে সির কাছে জমিটা বিক্রি করে দিয়েছে। অথচ কার সাথে চুক্তি করেছে? এ বি এর সাথে চুক্তি করেছিল যে বি তাকে দলিল কইরা দিবে, এর সাথে দলিলটা না কইরা বেইমানি করে সে সি এর কাছে দিয়ে দিল। ওই প্রশ্নটাতেও এরকম হয়েছিল, সি পি এর কাছে জমি দেওয়ার কথা ছিল কিন্তু বেইমানি করে দিয়ে দিছে এ এবং বি এ কে। হু হ্যাড দ্য নলেজ অফ এক্সিস্টিং কন্ট্রাক্ট এ এন্ড বি and duly made over possession of C, 5th May 2005, A instituted a suit for specific performance on contract। লেখেন, এই আসলো লাইনে, এই যে কে মামলা করলো সে বাদী হয়, যে মামলা করে তাকে বাদী বলা হয়। ওই যে ক্লাসের শুরুতে বলছিলাম, জজ কোর্টে আপনার কাছে কেউ গেলে তাকে বলবে বাদী। এই হলো আমরা প্রশ্নের লাইন পেলাম প্রশ্নের মাঝামাঝি এসে। আর ওই প্রশ্নতে প্রথম লাইনেই বলে দিয়েছিল যে পি ফাইল্ড এ স্যুট, আর মাঝখানে আইসা বলছিল ব্রট এ স্যুট, ব্রট এ স্যুট, মনে পড়ে? আর এখানে আইসা মাঝখানে বলছে ইনস্টিটিউটের স্যুট, ফার্স্ট কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এই যে ডাক ডাকবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ লালকালি। কাকে বিবাদী করলো? বি এন্ড সি কে বিবাদী করলো, বি এন্ড সি তে লালকালি। পাচ্ছেন? সূত্র মিলতেছে যে আমরা বাদী এবং বিবাদীদের খুঁজতেছি। খুঁজতেছি কোন কোর্ট? সেই কোর্ট খুঁজতেছি। সুট ভ্যালু খুঁজতেছি 10 লাখ টাকা, 10 লাখ মানে 10 কোটি, তৎকালীন সময় 10 লাখ টাকা ছিল। সুট ভ্যালু পেয়ে গেছি, বাদী পেয়ে গেছি, বিবাদী পেয়ে গেছি, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পেয়ে গেছি। এখন আমরা মনে মনে খুঁজবো ওই 5টা ইস্যু বা 6টা ইস্যু যে মামলায় কি হয়েছিল, এইগুলা আমরা মনে মনে খুঁজবো। এই যে এইগুলা ডান পাশের এইগুলা মনে মনে খুঁজতেছি যে কি হলো। এই 6টা বিষয়ের মধ্যে যেটাই পেয়ে যাব, তখন আমরা আপিলকারী পেয়ে যাব, আপিলকারী কে এবং ডিক্রি কিনা, জাজমেন্ট এন্ড অর্ডার কিনা। দেখি আমরা আর একটু খুঁজি। সি contested the suit by filing written statement denying all material allegation of plaint। আমি বলেছিলাম এই লাইন এতটুক আপনারা মুখস্থ করে ফেলবেন, কারণ এই দুইটা লাইন সিভিল রিভিশনে আসে। সিভিল রিভিশনে এই দুইটা লাইন দিয়ে উত্তর লিখতে হয়। তাহলে আপনি সিভিল রিভিশনের উত্তর এখানে শিখে গেলেন। পাইলেন? তাহলে সি বলতেছে, জবাব দিয়ে বলতেছে হি ইজ এ বোনাফাইড পারচেজার, সে সরেল মনে এটা কিনেছে সুটল্যান্ড, উইদাউট নোটিস অফ দি অ্যালিজড কন্ট্রাক্ট বিটুইন এ এন্ড বি। এ আর বি এর মধ্যে যে আপনারা চুক্তির কথা বলতেছেন, সে বলতেছে আমি এই চুক্তির সম্পর্কে জানতাম না, যার কারণে আমি সরল মনে কিনেছি। It was further contended that he had already acquired the title
ইন দ্য সুটল্যান্ড অন দ্য বেসিস অফ রেজিস্টার্ড সেল ডিড। সে বলেছে এটা আমার বিরুদ্ধে রায় হইতে পারে না, যেহেতু আমি এটা দলিল করে কিনেছি। ওই প্রশ্নতে এই কথাটা বলছিল, এ আর বি তারা দুই বন্ধু এসে বলছিল আমাদের বিরুদ্ধে তো মামলা চলেই না, আমরা ওই এগ্রিমেন্টের অংশই না। ইভেন আমাদের বন্ধু সি এর বিরুদ্ধে ওই প্রশ্নতে মামলাটা চলে না। আর এখানে সি এসে বলতেছে এই কারণে আমার বিরুদ্ধে মামলাটা চলে না, যেহেতু আমি তাদের চুক্তিটা সম্পর্কে জানতাম না, আর আমি অলরেডি দলিল করে কিনে ফেলছি, দখলও আমি পেয়ে গেছি, যার কারণে দ্য সুট ইজ লাইবেল টু বি ডিসমিসড। এখন প্রশ্ন হইল, এই ডিসমিস কি সেই ডিসমিস আমরা যেটা খুঁজতেছি সূত্রের, এই ডিসমিস কি সেই ডিসমিস? এই ডিসমিস কিন্তু সেই ডিসমিস না। এটা হলো সি এর দাবি, এটা হলো সি এর দাবি, সি দাবি করতেছে ডিসমিস করে দেন। জজ সাহেব ডিসমিস করছেন কিনা, এই যে এই ডিসমিসটা আমরা যে সবুজ কালির 3 থেকে 8 পর্যন্ত যেগুলা খুঁজি, এগুলা হলো জাজ সাহেবের ফলাফল। জাজ সাহেব কি ডিসমিস করেছেন কিনা এইটা আমরা খুঁজতেছি। এটা খোঁজার জন্য আমাদের প্রশ্ন আরেকটু পড়তে হবে। সেটা কি? অন কনসিডারেশন অফ দি এভিডেন্স এডিউসড বাই দ্য পার্টিজ দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য সুট। এইখানে দাগ দেন, ডিক্রি করে দিয়েছেন। ডিক্রি, ডিক্রি করে দিয়েছেন মানে কি? যে বাদী মামলা দায়ের করেছিলেন তার পক্ষে রায় চলে গেল। এ Recording in সি আপনার progress. কাছে কাছে এসেছে, প্রশ্নতে এটা না দিলেও পারতো কে আপনার কাছে এসেছে, কারণ সি মামলা কন্টেস্ট করেছে এবং মামলাটা কি হয়েছে, ডিক্রি হয়েছে, ডিসমিস হয় নাই। সি ডিসমিস চেয়েছিল। এখন আপনি বলেন এই ডান পাশের সূত্রতে কোনটা আমাদের অ্যাপ্লাই হবে? যদি এখানে দেখা যাচ্ছে ডিক্রিড দ্য সুট, মামলাটা কি হয়ে গেল, ডিক্রি হয়ে গেল, তাহলে ডিক্রি হয়ে গেলে কে হাইকোর্টে যাবে? বাদী কি আর হাইকোর্টে যাবে? বাদী হাইকোর্টে যাবে না, যাবে বিবাদী। এর জন্য ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট ভার্সেস প্লেইনটিফ রেসপন্ডেন্ট। কিন্তু এইখানে দেখেন ইন্টারেস্টিং বিষয়, এই প্রশ্নটা 2007 সালে আসছে। আমি দেখতেছি 2007 সালের প্রশ্নটা, এই প্রশ্নটা 24 সালের প্রশ্নের চেয়ে দ্বিগুণ কঠিন। এক হলো লাইবেল টু বি ডিসমিস লেখা আপনাদেরকে কনফিউশন করেছে, আরেকটা হলো পক্ষ লিখতে গিয়া এখানে ওরা বলেছে যে বি এবং সি কে বিবাদী করেছে, এ হলো বাদী। তাইলে এখন পক্ষ কিভাবে হবে? পক্ষটা লেখেন, এই যে কেন ডিফেন্ডেন্ট অ্যাপিল্যান্ট এইখানে এই পরিচয়টা হইল, কেন প্লেনটিফ রেসপন্ডেন্ট এই পরিচয়টা হইল, কেন ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট আবার আরেকটা পরিচয় হইল। এইটা হইলো এই প্রশ্নের জন্য কঠিন এরিনা বা কঠিন জায়গা। বুঝতে পেরেছেন? মূল মামলায় কে কি ছিল আমরা এবার দেখি। মূল মামলায় সি ছিল ডিফেন্ডেন্ট, মূল মামলায় বি ছিল ডিফেন্ডেন্ট। একটা জিনিস মনে রাখবেন, এটা লিখে রাখেন, হাইকোর্টে সিভিল আপিল করার ক্ষেত্রে নিম্ন আদালতে একতরফা হোক দুতরফা হোক আর যেইভাবেই মামলার রায় হোক না কেন, সিভিল আপিলের ক্ষেত্রে সকলকেই আপিল মামলায় পক্ষ করতে হয়। একতরফা হোক দুতরফা হোক আর যেইভাবেই নিম্ন আদালতের রায় হয়ে যাক, সিভিল আপিল যখন হাইকোর্টে আপনি করবেন সকলকেই পক্ষ করতে হয়। অতএব সকলকে পক্ষ করলে কিভাবে এখানে সবাইকে আনতেছি, সি ছিল মূল মামলায় বিবাদী, এর জন্য সি ডিফেন্ডেন্ট অ্যাপিল্যান্ট। এ ছিল মূল মামলায় প্লেনটিফ, এর জন্য সে রেসপন্ডেন্ট হাইকোর্টে এসে, এর জন্য প্লেনটিফ রেসপন্ডেন্ট। এখন বি কে তো আমাদের পক্ষ করতে হয় হাইকোর্টের আপিলে, এর জন্য বি এর ছোটবেলার পরিচয় বা মূল মামলার পরিচয় সে ছিল ডিফেন্ডেন্ট,
আর হাইকোর্টে তাকে পক্ষ করতে হইলে এটা পক্ষ করতে হবে রেসপন্ডেন্ট আকারে। যার কারণে এখানে হয়ে গেছে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট, সুট ভ্যালু যা ছিল প্রশ্নতে তা। আর এখানে ডিক্রিং দ্য সুট, এটা লাল কালি করলাম। কেন ডিক্রিং দ্য সুট? এটা আমরা প্রশ্ন থেকে নিয়েছি। ডিক্রিং দ্য সুট ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট কেন হইলো দেখলেন। এখানে যদি কেউ ভুল করে ফেলে তাহলে 0 পাবে। এবং 6 নম্বরে চলে আসেন, মোস্ট ইলিগালি ডিক্রিড দ্য সুট। তাহলে এইখানকার পার্টি লেখা আর এইখানকার ডিক্রি লেখা, ডিসমিস লেখা, ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট, এটা ঠিক রাখা এবং এটা ঠিক রাখা। এই 4টা 5টা জায়গা যদি আপনি ঠিক রাখেন, বাকি সকল সিভিল আপিলের সকল ড্রাফট একই। এরপরেও যদি আমরা না পারি, এখন আল্লাহর পক্ষ থেকে এটা কোনো রহমত নাই আমাদের, এরকম ভাববো কিনা জানি না। যদি আমরা আল্লাহর পক্ষ থেকে সবাই রহমত কামনা করি, আশা করি, এবং আমরা সকলেই পাশ করার জন্য পড়তেছি। এখন আপনারা আমার এই জিনিসটা খেয়াল করেছেন কিনা, ওই 24 সালের প্রশ্ন, গত বছরের প্রশ্ন, আর কোথায় 7 সালের প্রশ্ন, একই প্রশ্ন দিয়ে আমাদেরকে সাইজ করলো, অথচ কিন্তু আমরা অনেকে পারি নাই। এটার কারণ কি? এটার কারণ হইল আমরা প্রশ্ন পড়তে চাই না, বারবার প্রশ্ন পড়তে চাই না, আমরা উত্তর নিয়ে মাথা ঘামাই। উত্তর লেখার অভাবে কেউ ফেল করবেন না। গ্রাউন্ড 10টার জায়গায় 8টা লিখছেন, এই কারণে আপনি কখনো ফেল হবেন না। আপনার ফেল হওয়ার কারণ হইল আপনি ঠিক মতো পক্ষ করতে পারতেছেন না হাইকোর্টের। কে অ্যাপিলেন্ট হবে, ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট হবে নাকি প্লেন্টিফ অ্যাপিলেন্ট হবে? সজীব ভাই লিখেছেন সি অনলি কন্টেস্ট পার্টি, তাই কি সি অনলি অ্যাপিলেন্ট, নট বি রকম কিছু? না, সি কন্টেস্টের জন্য না। এক হইলো সি আপনার কাছে এসেছে, সি অ্যাপ্রোচ ইউ, এক। 2 নাম্বার হলো মামলাটা সে কন্টেস্ট করেছে এবং মামলাটা কি হয়েছে, ডিক্রি হয়েছে। ডিক্রি হলে কে জিতে যায়? বাদী জিতে যায়। বাদী কে? বাদী হলো এ। এখন বাদী যদি জিতে যায়, সে আর কি হাইকোর্টে আপিল করতে আসবে? আসবে না। আপিল করতে আসছে, প্রশ্নতে বলে দিছে সি এসেছে আপিল করতে, অতএব সি এর জন্য আপনি আপিল সাজাচ্ছেন। প্রশ্নতে যদি বলে দিত টাকা নিয়ে বি আসছে আপনার কাছে আপিল করতে, আপনি বি এর জন্য আপিল লিখতেন, তখন সি কে আপনি ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্টও করতে পারবেন। সজীব দাস বুঝেছেন কিনা? এটা প্রশ্নতে আপনাকে হিন্টস দিয়ে দিবে যে কে আপনার কাছে আসতেছে, এই ধরনের প্রশ্ন হবে। আর অন্য ধরনের প্রশ্ন হইতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে শুধু আইসা বলে দিল সি অ্যাপ্রোচ ইউ, তখন আপনাকে বুঝে নিতে হবে সি আপনার কাছে এসেছে। কোনো কোনো প্রশ্নতে বলে দিতে পারে এগ্রিভ পার্টি কেম টু ইউ। এখন এগ্রিভ পার্টিকে আপনাকে প্রশ্ন করে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আপনাকে বের করতে হবে কে এগ্রিভ পার্টি। ওইগুলো আমরা পাবো, আমরা দেখব। হ্যাঁ, ফারজানা লিখেছেন আসল হইলো প্রশ্ন বোঝা। আচ্ছা স্যার, অ্যাপিল ভ্যালুর উপর হবে নাকি সুট ভ্যালু? আচ্ছা, এইটা 10 লাখ টাকা হয়েছে কেন? এটা 7 সালের প্রশ্ন, এর জন্য 10 লাখ টাকা। এটা আইনটা চেঞ্জ হয়ে গেছে 21 সালে। 21 সাল থেকে হাইকোর্টে আপিল করতে হইলে 5 কোটি টাকা পার হইতে হয়। এর জন্য 21 সালের পরের যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলা দেখবেন সুট ভ্যালু হয় 40 কোটি, নাইলে 50 কোটি, এরকম বড় বড় বিষয় থাকে। তাহলে ইন্টারেস্টিং বিষয়, হ্যাঁ, সুট ভ্যালু অ্যাপিল ভ্যালু অলওয়েজ সমান হবে। এখন ইন্টারেস্টিং বিষয়টা শিখেন। আমরা যে 2টা প্রশ্ন পড়লাম এইমাত্র, 1 নাম্বার প্রশ্ন আর কয় নাম্বার প্রশ্ন, লাস্ট 6 নাম্বার প্রশ্ন, দেখেন 2টা প্রশ্নের উত্তর, প্রশ্ন একই রকম, উত্তর একটু 19-20, একটু 19-20, কিন্তু প্রশ্ন একই রকম ছিল। তাহলে আমরা কনসেন্ট্রেশন কোথায় দিব? বারবার প্রশ্ন পড়ার প্রতি, বারবার প্রশ্ন পড়ার প্রতি। প্রশ্ন পড়েন, প্রশ্নকে আপন বানাইতে হবে, প্রশ্ন নিয়ে ভয় পাওয়া যাবে না। একই প্রশ্ন, একই প্রশ্ন 24 সালের 6 নাম্বার প্রশ্ন আমাদের বইতে, ওইটা হলো ডিসমিস দ্য সুট। আর একই প্রশ্ন 7 সালে আমাদের বইতে 1 নাম্বার প্রশ্ন, ওইখানে হলো ডিক্রিড দ্য সুট। এইবার আপনারা আমার সাথে বই পাল্টান বা পৃষ্ঠা উল্টান, 63 নাম্বার পৃষ্ঠায় আসেন, বইয়ের 4 নাম্বার প্রশ্ন। দেখেন, আমি আজকে পড়াটা একটু অন্যরকম পড়াচ্ছি।
প্রশ্নের কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি এইভাবে এর আগে আমরা ক্লাস করাইতে পারি নাই। এইবার এটা আমরা বের করছি যে দেখেন ঘটনা কি ঘটতেছে আমাদের সাথে। হাইকোর্ট পরীক্ষার শুধু আমাদের সাথে ছলনা খেলা চলতেছে, সবই কানের পাশ দিয়ে যাচ্ছে, আমরা ধরতে পারতেছি না। 63 নাম্বার পৃষ্ঠা বের করেন, 63 নাম্বার পৃষ্ঠা, 64 নাম্বার পৃষ্ঠা, 65 নাম্বার পৃষ্ঠা, 66 নাম্বার পৃষ্ঠা, 67 নাম্বার পৃষ্ঠা, 68 নাম্বার পৃষ্ঠা এবং 69 নাম্বার পৃষ্ঠা। এই সকল পৃষ্ঠার প্রশ্ন একটাই। সবগুলা প্রশ্নতেই মামলাটা কি হয়েছে? ডিসমিস হয়েছে। আচ্ছা, যদি ডিসমিস হয় তাইলে, যদি ডিসমিস হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম, আমাদের 24 সালের প্রশ্নের সাথে এই যে 63 থেকে 59 69 নাম্বার পৃষ্ঠার সকল প্রশ্নই তো এক। খেয়াল করে দেখেন, সবাই মাথা ঠান্ডা করেন। 6 নাম্বার পৃষ্ঠার প্রশ্নের উত্তর হচ্ছে ডিসমিস। এই যে এই ডিসমিস 6 নাম্বার প্রশ্ন। আর এখন 63 নাম্বার পৃষ্ঠা থেকে 59 নাম্বার প্রশ্ন যতগুলা আছে সবগুলাই হয়েছে ডিসমিস। আর সবগুলা ডিসমিস হইলে সবগুলার উত্তর কি বলেন তো? সবগুলার উত্তর হইল প্লেন্টিফ অ্যাপিল্যান্ট। কথাটা কে বুঝেন নাই? অত্যন্ত দামি কথা বললাম। তাহলে কি দাঁড়াইলো? 6 নাম্বার প্রশ্ন আর বইয়ের 63 থেকে 69 নাম্বার প্রশ্ন, অর্থাৎ 4 নাম্বার প্রশ্ন, 6 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর এক, একই প্যাটার্নের প্রশ্ন, একই প্যাটার্নের প্রশ্ন। দেখেন কিভাবে। আমি এখন 69 নাম্বার প্রশ্নটা পড়তেছি, এটা বের করেন আপনারা বইতে। 69 নাম্বার প্রশ্নটা বের করেন। আছেন সবাই? আছেন না ঘুমায় গেছেন কেউ? ঘুমান নাই তো? 93 জন বন্ধু বান্ধব আমরা দেখতেছি আমাদের ক্লাসে আছেন, এবং এরাই হলেন পরিশ্রমী, এনার্জেটিক, এবং ওনারা পাশ করার জন্য আছেন। এটা ভালো লাগতেছে। আপনাদের বন্ধু বান্ধব সবাইরে ভর্তি করায় দিবেন। এত সুন্দর ক্লাস হচ্ছে। ফারজানা লিখেছেন আছি, ভালো, একটিভ। এইবার দেখেন, তাহলে সিভিল আপিল আমাদেরকে কিভাবে পাগলা বানাইতেছে, আমরা কিরকম পাগলা হচ্ছি, যে কিভাবে একই রকম প্রশ্ন দিয়ে আমাদেরকে মাইর দিতেছে আমরা টের পাচ্ছি না। স্বপন দাস লিখেছেন আছি, আই এম হেয়ার। ইউজার ইউজার লিখেছেন আছি স্যার। ইউজার আপনার নাম নাই, নামটা ঠিক করে নিবেন। ইউজার যিনি আছেন, মামলা ঠিক করতে পারলে আপনি আগামী সপ্তাহে 2টা নতুন মামলা পাবেন। আর যদি ইউজার লেখা থাকে, আপনি যদি নাম লিখতে না পারেন, আপনাকে অনেকে চিনবে না, আপনাকে মামলাও দিবে না। রেখামণি আপা লিখেছেন 65 পেজ নাম্বারে কোয়েশ্চেন প্লিজ। 65 পেজের কোয়েশ্চেনটা, আচ্ছা ওইটাতে আসতেছি। 65-এ পড়ে দিব, আগে এটা পড়ে নেই, এটা পড়ে দেখায় দিচ্ছি। 65-এর কোন প্রশ্নটা রেখামণি আপা, প্রয়োজনে আপনি একটু দাগ দিয়ে দিবেন, আমরা ওইটাতে এরপরে যাব। এখন এটা একটু পরে দেখাই যে কিভাবে একই রকম একই প্যাটার্নের প্রশ্ন কিভাবে, ওইটা বোঝানোর জন্য এই জায়গায় আসছি। দেখেন, W, an old widow contracted with A to sell her land for a consideration of টাকা 50 crore। এই যে পাইলেন, 50 কোটি টাকার বিনিময়ে উনি একটা বায়না করেছে, সরি বায়না মানে কন্ট্রাক্ট করেছে, সরি সরি। তাহলে দাগ দেন, ডব্লিউ কন্ট্যাক্ট করেছে এ এর সাথে 50 কোটি টাকা, পাইলেন? তিনটা বিষয়। 5 কোটি টাকা এজ আর্নেস্ট মানি, 1 নাম্বার প্রশ্নতে এজ আর্নেস্ট মানি, 6 নাম্বার প্রশ্নতে এজ আর্নেস্ট মানি, 4 নাম্বার প্রশ্ন পড়তেছি এটাতেও এজ আর্নেস্ট মানি। করলো কি? শি গেভ হার এলটিআই। এলটিআই মানে হলো লেফট থাম ইমপ্রেশন, বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপকে বলে এলটিআই, অন দ্য স্ট্যাম্প পেপার ফর প্রিপারেশন এ বায়নাপত্র। ভদ্রমহিলা ওইডো বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়া বলল, তোমরা একটা বায়নাপত্র তৈরি করে নিয়ে আসো, আর এই 5 কোটি টাকা আমি বায়না রাখলাম, যাও বায়না তৈরি করো। এখন বৃদ্ধা মহিলা কয়দিন পরে ডিসকভার করলেন, আবিষ্কার করলেন যে প্র্যাকটিসিং ফ্রড, তার সাথে প্রতারণা হয়েছে। ইন কোয়ালিশন উইথ দি স্ক্রাইব, স্ক্রাইব মানে দলিল লেখক, লিখে ফেলেন, স্ক্রাইব মানে হলো দলিল লেখক।
দলিল লেখকের সাথে এই ভদ্রলোক মিলা ফ্রড প্রতারণার মধ্য দিয়ে ইনস্টিড অফ প্রিপেয়ারিং এ বায়নাপত্র, ইনস্টিড অফ মানে হলো পরিবর্তে, ইনস্টিড অফ অর্থ হলো পরিবর্তে, বায়নাপত্র তৈরি করার পরিবর্তে তারা সেল ডিড বানায় ফেলছে, তাইলে ভদ্র মহিলার সাথে মারাত্মক প্রতারণা হইল। এর জন্য এই ডব্লিউ ফাইল্ড এ সুট অ্যাজ প্লেন্টিফ, এই যে পেয়ে গেলেন, বাদীকে পাইলেন, সুট ভ্যালু পাইলেন। এইখানে একটা ওরা গেম খেলছে বলে দেই। এই যে ডব্লিউ মামলা ফাইল করলো ফর ডিক্লারেশন দ্যাট দ্য অ্যাবাভ রেজিস্টার্ড সেল ডিড ওয়াজ ফ্রডুলেন্ট নট বাইন্ডিং আপন হার, বলে দিছে তার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইয়া মামলা করেছে। ইন্টারেস্টিং হইলো এই প্রশ্ন দেখেন, কোন আদালতে মামলা দায়ের করেছে এটা ওরা ইচ্ছা কইরা বলে নাই, আপনার মাথা খাটাইতে বলছে। কোন আদালতে মামলা করছে আপনি কিভাবে পাবেন বলেন তো? কোন আদালতে মামলা দায়ের করেছে এটা কিভাবে পাবেন? কোন আদালতে মামলা দায়ের করেছে এটা কি বুদ্ধি খাটায় পাবেন? সুমি রহমান আপা এবং স্বপন ভাই লিখেছেন এবং মহিবুর রহমান লিখেছেন সুট ভ্যালু দেখে। ইয়েস, প্রশ্নতে বলেছে 50 কোটি টাকা সুট ভ্যালু। এই 50 কোটি টাকা দেখলেই তো আপনি বুঝে যাবেন যে এই প্রশ্ন, এইটা কোন আদালতে মামলা দায়ের করতে বাধ্য ভদ্র মহিলা, বিধবা মহিলা এই মামলাটা কোন আদালতে দায়ের করতে বাধ্য? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে মামলা দায়ের করতে বাধ্য। এর জন্য আপনি যদি প্রশ্নের উত্তরে কস্ট টাইটেলে ভুলে লিখে ফেলেন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তাইলে কি হবে? আপনার প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। দেখতেছেন কিভাবে ওরা বুদ্ধি করে টেকনিক্যালি প্রশ্ন সাজাইতেছে আপনাদের জন্য, কিভাবে আপনাদেরকে ফেল করানো যায়। এটা একটা চ্যালেঞ্জ, ওদের জন্য একটা চ্যালেঞ্জ। আর আপনাদের জন্য চ্যালেঞ্জ হলো যে আপনারা প্রশ্ন যেভাবেই বানান না কেন, আমরা ইনশাল্লাহ এইভাবে প্রশ্ন পড়ে পড়ে সূত্র অ্যাপ্লাই করে করে আপনাদের সঠিক উত্তর দিয়ে দিব। তাহলে আসেন, ট্রায়াল কোর্ট ডিসমিস দ্য স্যুট, এই লাইনে আসেন। ডিসমিস দ্য স্যুট, ট্রায়াল কোর্ট মামলাটা খারিজ করে দিল। কোন গ্রাউন্ডে? সুট নট ওয়াজ টেনেবল নট ফর সিকিং ডিক্লারেশন ফর ক্যান্সেলেশন অফ অ্যাবাভ ডকুমেন্ট, যে দলিল বাতিল চাইয়া মামলা উনি করেন নাই, উনি করছে তাহার উপরে বাধ্যকর নয় মর্মে এই ঘোষণা চাইয়া এবং নন পেমেন্ট অফ দি অ্যাড কোর্ট ফি, এই দুইটা কারণ দেখাইয়া জজ সাহেব মামলা খারিজ করে দিলেন। এখন আপনি কিন্তু আবেগে পড়লেন না, যে ভদ্র মহিলা ডব্লিউর সাথে এত বড় প্রতারণা হইল আর ডব্লিউ মামলা দায়ের করলো আর ডব্লিউর মামলাই খারিজ হয়ে গেল, এটা কেমন কথা? এটা কেমন রায়? আপনার কিন্তু ওই গবেষণা করার দরকার নাই। প্রশ্নতে ডিসমিস করছে, অতএব আপনি ডাইরেক্ট বাদীকে নিয়ে আপিলে চলে যাবেন। কেন এটা হলো, কেন এটা হলো, এটা পরীক্ষার হলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। প্রশ্নটা দেখেন কি বলছে, নেক্সট কোর্স অফ অ্যাকশন লেখেন, ব্রিফ লেখেন, ব্রিফ মানে ড্রাফট, ড্রাফট লেখেন। তাইলে এ এর মধ্যে দুইটা প্রশ্ন, নেক্সট কোর্স অফ অ্যাকশন, বি ড্রাফট আরেকটা প্রশ্ন, আর বি তে আইসা বলছে লিগ্যাল গ্রাউন্ডস লেখেন আপনি যেগুলা আদালতে উপস্থাপন করবেন। তাইলে প্রশ্ন এ আর বি, কিন্তু এ আর বি এর মধ্যে তিনটা প্রশ্ন লুকায়িত আছে। এখন বলেন এই প্রশ্নটা, 1 নাম্বার প্রশ্নটা, 6 নাম্বার প্রশ্নটা, এই তিনটা প্রশ্ন বললাম, 21 সালের প্রশ্ন, 24 সালের প্রশ্ন, 7 সালের প্রশ্ন, সবগুলাই দেখেন একই প্যাটার্নে সাজানো, একই রকম ল্যাঙ্গুয়েজ, একই আর্নেস্ট মানি, একই বায়নাপত্র, একই বিষয়, ঘুরে ফিরে সব কথা এক। কিন্তু আমরা পারতেছি না কেন? প্রশ্নের প্রতি আমাদের দক্ষতা, প্রশ্নের প্রতি আমাদের যে দখল, এটা আমরা কিন্তু নিচ্ছিলাম না এতদিন ধরে। এর জন্য আমি বারবার আপনাদের প্রশ্ন পড়ানোর দিকে একটু মনোযোগী হতে চাই। বলেন। আর রেখামণি আপা, এখানে কোন প্রশ্নটা আপনি বলছিলেন লিখে পাঠাইতে পারেন এখানে? কোনটা 65 পেজের এখানে কিনা? 65 পেজের কোন প্রশ্নটা আলোচনা করব বলেন? এটা?
অর অর কোনটা? ও 65 পেজ, এইটা, ও আচ্ছা। 65 পেজের অর প্রশ্নটা আমরা একটু পড়তেছি। দেখেন, এখানে ইন্টারেস্টিং বিষয়, এই মামলাটা রেখামণি আপা দেখেন, অন্যরাও একটু দয়া করে দেখেন। এই প্রশ্নটা আমি 1 মিনিটে পড়ে দিচ্ছি আপনাদের। 1 মিনিট কিরকম? 1 মিনিটে হলো এইরকম। এই টেকনিকটাও শিখে নেন, সবাই মনোযোগ দেন। এ সবাই মনোযোগ দেন, এই টেকনিকটা শিখেন, এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ। টেকনিকটা শিখেন, সবাই টেকনিকটা শিখেন, খুবই গুরুত্বপূর্ণ। এ বাদী হইয়া মামলা করছে, এ বাদী হইয়া মামলা করছে, এগুলা তার বর্ণনা। বি বিবাদী হইয়া মামলা করছে, বি বিবাদী হইয়া মামলা করছে, এগুলা তার বর্ণনা। এখন এ আর বি বাদী বিবাদী পেয়ে গেলাম, আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এইখানে মামলাটা ডিসমিস করে দিয়েছে। এই হলো দুইটা বিষয়। আর সুট ভ্যালু আপনি খুঁজে এখন 50 লাখ টাকা এখান থেকে নেন। এই হলো দুইটা কথা। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিসমিস দ্য সুট, 50 কোটি টাকা। বি পাইয়া গেলাম বিবাদী, এ হইলো বাদী। এই রেজাল্ট হয়ে গেছে। উত্তর লেখা ফেলেন। বলেন তো কি হইলো? কে কে বুঝেন নাই? কাদের মাথার উপর দিয়ে গেছে? বলেন, কার কার মাথার উপর দিয়ে গেছে? তাড়াতাড়ি বলেন। এখন আপনাদেরকে টেকনিক বলতেছি। এ যেই দাবিতেই এই মামলাগুলা করুক না কেন, এই বর্ণনা দেখ না কেন, এই বর্ণনা দেখ না কেন, আমাদের কিছুই যায় আসে না। বি এটার জবাব দিয়া মাথা ফাটাইতে ফাটাইতে মইরা যাক, আমাদেরও কিছু আসে যায় না। আমরা দেখব বাদীকে, বিবাদীকে, সুট ভ্যালু আহ হাইকোর্টে যাওয়ার মতো 5 কোটি টাকার বেশি কিনা, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছে কিনা, মামলাটা ডিক্রি কিভাবে হয়েছে, জাজ এই ডিসমিসের মধ্যে, না ডিক্রিট দ্য সুটের মধ্য দিয়ে, এক্সপার্টির মধ্য দিয়ে, রিজেক্ট দ্য প্লেন কিনা, অন্য এক্সপার্টি কিনা, এইগুলা হইলো এখানে পেয়ে যাবেন। তাহলে এ মামলা করলো এই এই বর্ণনায়, বি তার জবাব দিল এই এই জবাব, মামলার ভ্যালু 5 কোটি টাকার বেশি, পাশাপাশি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছে। আর মামলা যদি ডিসমিস হয়, তাহলে এখানে কে হাইকোর্টে যাবে? ডিসমিস হইলে কে হাইকোর্টে যাবে? মামলা যদি ডিসমিস হয়, কে যাবে হাইকোর্টে? রেখামণি আপা লেখেন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। এরপরে আপনি আবার রিকোয়েস্ট করতে পারেন যে স্যার আমি এইভাবে বুঝি নাই, প্রশ্নটা আরেকটু আপনি লাইন বাই লাইন পড়ে দেন, তাহলে আমি আবার পড়ে দিব। যদি না বুঝে থাকেন, রেখামণি আপা আছেন? রেখামণি আপা পুরা প্রশ্ন পড়বো না বুঝে গেছেন? আর কারো কোনো আবদার থাকলে বলেন। যদি আবদার না থাকে, তাইলে আমরা, এটা আমি টেকনিক বলে দিলাম, আপনি এখন লাইন বাই লাইন যদি পড়ে দেখেন, দেখবেন গল্প একই। যে এইভাবে যদি আপনি প্রশ্ন ধরে ফেলতে পারেন যে কাহিনী তো এই জায়গায়, সূত্র তো এই জায়গায়, আপনাকে গল্প দিয়ে তারা আপনাকে পেঁচাইতে পারে, গল্প দিয়ে আপনাকে এলোমেলো করার চেষ্টা করবে, কিন্তু আপনি এলোমেলো হবেন না। আচ্ছা, আফসানা হক লিখেছেন অল গ্রাউন্ডস আর কমন। ফ্যাকচুয়াল গ্রাউন্ডস লিখতে হবে কিনা? না, অল গ্রাউন্ডস কিন্তু আপনার কাছে দেখলে মনে হবে কমন, কিন্তু আসলে কমন না। যদি কেউ ফ্যাক্টস থেকে গ্রাউন্ডস লিখতে পারেন, 1 মার্ক বেশি পাবেন। আর যদি গল্প থেকে আপনি ফ্যাক্টস নিতে গিয়ে আপনার সময় নষ্ট হয়ে যায়, তাহলে আপনি ওই রিস্ক নিবেন না। গল্প থেকে গ্রাউন্ডস নিতে গেলে বা নিতে পারাটা খুবই ভালো কাজ, যদি কেউ পারেন নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা গেল আপনি প্রশ্ন থেকে যদি নিতে যান, প্রশ্ন থেকে যদি আপনি গ্রাউন্ডস নিতে সাজাইতে গিয়া সময় বেশি কিল হয়ে যায়, টাইম বেশি কিল হয়ে যায়, তাইলে আপনি ওই রিস্ক না নেওয়াটাই ভালো, আপনি ওইদিকে রিস্কটা নিবেন না। বুঝতেছেন? আর চেষ্টা করবেন এই বইয়ের যে গ্রাউন্ডস গুলা সেট আছে, এইগুলা থেকে আপনি উত্তর লেখার। এইবার আসেন, আপনারা 5 নাম্বার প্রশ্নতে আসেন। 5 নাম্বার প্রশ্ন পড়ে আজকে ক্লাস আমরা ক্ষান্ত দিব। 5 নাম্বার প্রশ্ন, 77 নাম্বার পেজ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাথে থাকলে দূরে সরায় দেন, কারণ এই যে এখনকার এক একটা ক্লাস মানে হইলো এক একটা সাইড শেষ হয়ে যাবে, বুঝছেন? এইরকম আমরা এক একটা কড়া ক্লাস নিব, বুঝছেন? আপনারা 2 ঘন্টা সময় কিন্তু অনেক,
2 ঘন্টা সময়ে এই ইরান ইসরায়েলে বোমা মাইরা উড়াইয়া দিতেছে। ইরান বলেছে যে আমেরিকার যে সকল ঘাঁটি মধ্যপ্রাচ্যের মধ্যে আছে এইগুলা উড়াইয়া দিতে 4 মিনিট লাগে। বুঝতেছেন? ইরান থেকে আশেপাশের এই কাতার, আরো কোন কোন জায়গায় তাদের ঘাঁটিগুলো আছে এগুলা উড়াইয়া দিতে 4-5 মিনিট লাগবে। খেয়াল করছেন? 4-5 মিনিটের কত গুরুত্ব এবং তাৎপর্য। এখন এই 77 নাম্বার পেজের 5 নাম্বারটা বের করেন সবাই দয়া করে। 10 crore, আচ্ছা এটা বাদী হাইকোর্টে যাবে, রবিউল ভাই লিখেছেন, হ্যাঁ। ওই যে আমরা সূত্র দিয়েছি ডিসমিস ডিগ্রি, ওটা একটু আরেকটু ঝালাই করেন, মাথায় নেন, মুখস্থ করেন, ইনশাল্লাহ। এই এইবার আসেন আমরা 5 নাম্বার প্রশ্নটা সবাই বের করি। 5 নাম্বার প্রশ্নতে আসি। বের করেছেন সবাই? আহ একটু রেস্ট নিছেন সবাই, এখানে বইপত্র বের করে ফেলেন। আগামী সপ্তাহ থেকে আপনারা চিন্তা করেন, যদি আমরা 2 দিন করে পড়তে পারি, আল্লাহ চাহে তো 2 দিন করে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা 2 দিনে অনেক দূর আগাইতে পারবো ইনশাল্লাহ। আর অ্যাডভোকেট, আমার ওয়াইফ অ্যাডভোকেট রুনা আরজুমান, ওনার সাথে যা আপনারা, আমি রিকোয়েস্ট করব পারলে বৃহস্পতিবারে এটা হলে এক্সট্রা সুবিধা নিয়ে আপনারা গ্রুপ ডিসকাশন টাইপের আলোচনা করতে পারেন, যদি কারো আপত্তি না থাকে, বা কেউ এটাকে অন্যভাবে নিবেন না, কেউ আবার মনে করেন না এটা ক্লাস বা এটা এরকম না, বরঞ্চ আপনারা পজিটিভ ভাবে নিলে আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। একটা বৃহস্পতিবারে আপনাদের ওয়ার্ম আপ ক্লাস হইলো, শুক্রবারে আরো ভালো ক্লাস হবে, শনিবারে আরো ভালো ক্লাস হবে। আমি প্রয়োজনে আপনাদেরকে ওইখানে হেল্প করব, যে বৃহস্পতিবারে এই ধরনের আলোচনা হইলে তাহলে শুক্রবার এবং শনিবারের ক্লাসগুলা ওইটার অ্যাডভান্স লেভেলের আলোচনা হবে। তাইলে একটা জিনিস আপনাদের 2 দিন মাথায় কাজ করলে আপনারা অনেক কিছু ধরতে পারবেন। উইলিংলি আপনারা যারা যারা চান তারা তারা বৃহস্পতিবারে সফটওয়্যার যেহেতু আমাদের কেনা আছে, ওইখানে আপনারা আলোচনা করতে পারবেন। বিশেষ করে যারা বেশি দুর্বল তাদেরকে আমরা রিকোয়েস্ট করব ওইখানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। মৌসুমী আপা লিখেছেন থ্যাংক ইউ, ইট উইল বি গ্রেট, ভেরি গুড। অনেকেই লিখেছেন। নূরবানু কবিতা আবার লিখেছেন লিগ্যাল আর্গুমেন্ট দিক প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট হলে হলে কিভাবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু পরে নিচ্ছি, একটু বিস্তারিত লিখে দিয়েন। লিগ্যাল আর্গুমেন্ট, দেখেন গ্রাউন্ডে আপনি বাদী পক্ষে যা লিখতেছেন বিবাদী পক্ষেও তাই লিখতেছেন। লিগ্যাল আর্গুমেন্টেও তা। লিগ্যাল আর্গুমেন্টে আপনি যার পক্ষেই যাইয়া লিখবেন, আপনি যাইয়া বলবেন রায়টা খারাপ হয়েছে, রায়টা প্রপারলি হয় নাই। বিবাদী হইলেও বলবেন রায় প্রপার হয় নাই, বাদী পক্ষেও হইলে আপিল করলে বলবেন প্রপার হয় নাই। আচ্ছা, এইবার এই প্রশ্নটা বের করি সবাই। এই প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন, দুনিয়ার কঠিন প্রশ্ন। এটা যদি আপনি মনে করেন সহজ, তাইলে একদিকে সহজ, আরেকদিকে দুনিয়ার কঠিন। কিভাবে দেখেন। মিস্টার এক্স ফাইল্ড এ স্যুট ভ্যালুড টাকা 10 crore। দেখেন সূত্রের প্রথমেই মিলাই দিছে যে বাদী পেয়ে গেলেন 10 কোটি টাকার মামলা করছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে, 3টা প্রশ্ন পেয়ে গেলেন। সূত্রের প্রথম 3টাই আপনি পেয়ে গেলেন, বাদী পেয়ে গেলেন, 10 কোটি টাকা পেয়ে গেলেন, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পেয়ে গেলেন। পার্টিশন স্যুট মামলা দায়ের করেছে, ডিক্লারেশন চাইছে, জাজমেন্ট এন্ড ডিক্রি। 10 সালে একটা জাজমেন্ট এন্ড ডিক্রি হয়েছে। ওই 10 সালে জাজমেন্ট এন্ড ডিক্রিটা ইন পার্টিশন স্যুট, স্যুট নাম্বার হইলো এত। একটা মামলা হয়েছে 8 সালে, এটার রায় হয়েছে 10 সালে। এই 8 সালের মামলা 10 সালে রায় হয়েছে, এটা ছিল ফ্রডুলেন্ট কোয়ালসিভ নট বাইন্ডিং আপন দা প্লেইন্টিফ, বাদীর উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইয়া মামলা করছে, প্লাস পার্টিশন স্যুট করছে। 2টা জিনিস চেয়েছে, পার্টিশনও চেয়েছে, তার উপরে বাধ্যকর নয় মর্মে ঘোষণা চেয়েছে। প্লেইন্টিফ ডিড নট কন্টেস্ট দা স্যুট, মানে এই যে 8 সালের মামলা, এই যে 8 সালের মামলা 20 নাম্বার মামলা, 8 সালের 20 নাম্বার মামলা,
8 সালের 20 নম্বর মামলা সে কন্টেস্ট করে নাই। হি ওয়াজ শোন প্রেজেন্ট ইন দ্য সুট ফলস পার্সনেশন। অন্য ব্যক্তিকে তাকে দেখাইয়া ওই মামলাটা দায়ের করেছিল বিবাদীরা 8 সালে, আর বিবাদীরা ওইটার রায় নিয়ে গেছে 10 সালে। এই যে এখানে দেখেন আমরা ডান পাশে এটার লিখে দিছি, ক্রনোলজিটা লিখে দিছি যারা বুঝতে পারেন না তাদের জন্য। যে পার্টিশন স্যুট করেছে 8 সালে, বলছে এটা 10 সালে রায় হয়েছে। বাদী বর্তমান নতুন মামলার বাদী আইসা বলতেছে, নতুন মামলার বাদীকে, নতুন মামলা সে বাদী হিসেবে 22 সালে মামলা দায়ের করেছে। এই যে দেখেন, এই যে প্রথম এই তারিখে একটু দাগ দেন দয়া করে। 22 সালে মামলা কইরা বাদী বলতেছে, মিস্টার এক্স বলতেছে 22 সালে নতুন মামলা দায়ের কইরা বলতেছে 8 সালে যে মামলা হয়েছে এবং 8 সালের মামলায় যে 10 সালে রায় নিয়েছে এই রায়টা আমার উপরে বাধ্যকর নয়। এই মর্মে সে মামলা করলো এন্ড বলল পার্টিশনও করে দেন, আমাদের কিছু জমি আছে এই জমিটা আপনি বাটোয়ারা করে দেন। প্লেন্টিফ আরো বলল যে হি হ্যাড নো নলেজ অ্যাবাউট দ্য ডিগ্রি, সে বলল ওই জাজমেন্ট এবং রায় সম্পর্কে আমি জানতাম না 22 সালের এই তারিখ পর্যন্ত। এই তারিখ মানে 20 জানুয়ারি। এই যে দেখেন এখানে হলো 20 ফেব্রুয়ারি। সে বলতেছে 20 জানুয়ারি পর্যন্ত আমি জানতাম না, পরে আমি জেনে ফেব্রুয়ারি মাসে এসে মামলা দায়ের করছি। কখন জানলাম? যখন ডিফেন্ডেন্ট আমাকে থ্রেটেন হিম টু ভ্যাকেট দ্য সুট প্রপার্টি, সুট প্রপার্টি খালি করতে বলল, যে খালি করেন। ডিফেন্ডেন্ট যখন তাকে এই জানুয়ারিতে এসে বলল, তখন সে ফেব্রুয়ারিতে যেয়া মামলা দায়ের করলো। আর মামলা দায়ের করে ডিফেন্ডেন্ট বিফোর, বিবাদী কি করলো? বিবাদী যখন জানলো সে মামলাটা দায়ের করেছে, তখন বিবাদী ডিফেন্ডেন্ট বিফোর সাবমিটিং রিটেন স্টেটমেন্ট, দেখেন এই যে 22 সালের মামলা, এই যে 22 সালের মামলা 10 কোটি টাকার ভ্যালুতে 22 সালের মামলায় যাকে বিবাদী করা হয়েছে, বিবাদীর নাম নাই কিন্তু, যাকে বিবাদী করা হয়েছে সে তো নিয়ম হলো জবাব দেওয়া। সে করছে কি, মামলায় জবাব না দিয়ে এই কথাটা লেখেন, এই যে বিফোর সাবমিটিং রিটেন স্টেটমেন্ট, এই যে জবাব না দিয়েই সে করলো কি, অর্ডার 7 রুল 11-এ আরজি খারিজের একটা দরখাস্ত দিয়েছে ফর রিজেকশন অফ প্লেইন। আরজি খারিজের দরখাস্ত দিয়ে বলল দ্য লিমিটেশন গ্রাউন্ড এবং রেস জুডিকাটা গ্রাউন্ড, এই দুইটা গ্রাউন্ডে তার মামলা চলতে পারে না, তার মামলাটার আরজি খারিজ করে দেন। দেখেন 1 বছর পরে 22 সালে মামলা করলো, 22 সালের জানুয়ারিতে খবর পাইলো, 22 সালের ফেব্রুয়ারিতে মামলা করলো, 23 সালের 1 বছর পরে 23 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আমরা কেন খুঁজতেছিলাম জানেন? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ওই যে 5 কোটি টাকার বেশি হওয়ার জন্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অ্যালাউ দ্য পিটিশন এন্ড রিজেক্ট দ্য প্লেইন। তিনি করলেন কি, আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর করলেন। অ্যালাউ মানে মঞ্জুর, এটাতে দাগ দেন, অ্যালাউ মানে মঞ্জুরে দাগ দেন। অ্যালাউ মানে মঞ্জুর, অ্যালাউ দ্য পিটিশন, আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর করলেন। আর রিজেক্টেড দ্য প্লেন মানে আরজি খারিজ করে দিলেন। এখন আপনি ভাবেন আরজি খারিজ কার হইলো, রিজেক্ট প্লেন কার হইলো, বাদীর না বিবাদীর? বাদীকে, বাদী মিস্টার এক্স। এখন মিস্টার এক্স এর আরজি খারিজ হয়ে গেছে, তাহলে কে কষ্ট পাইলো? মিস্টার এক্স। এখন আপনি একটু সূত্রতে আসেন। আমরা যে এখানে পড়ছিলাম রিজেক্টেড দ্য প্লেন যদি হয়, আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হয়, রিজেক্ট দ্য প্লেন হইলে হাইকোর্টে কে যাবে? বাদী যাবে দৌড়াইয়া। তো এই মামলার বাদীকে মিস্টার এক্স, মিস্টার এক্স দৌড়াইয়া যাবে। বিবাদীকে, বিবাদীর নাম নাই, নাম না থাকলে আপনি এবিসিডি যে কোনো একজনকে বিবাদী ধরে নিতে পারেন। আর যদি এখানে ডিফেন্ডেন্টস লিখতো, এস লিখতো, তাহলে একাধিক বিবাদী করতেন। ডিফেন্ডেন্টস লিখলে একাধিক বিবাদী করতেন। আর এই বাকিটুক পড়ার দরকার নেই, এই বাকিটুক হইল জজ সাহেবের অবজারভেশন। বাকিটুক পড়াইয়া আপনাকে ওরা কনফিউশন করতে চায়, যেন আপনি একটু পড়ে একটু কনফিউজ হয়ে যান। বাকিটুক কি লিখছে দেখেন, rejected the plain except in the grounds described in the application. Also observe that when the ultimate result of the suit is clear as daylight, such a suit should be buried at its inception so that
নো ফার্দার টাইম ইজ কনজিউম ইন ফ্রুটলেস লিটিগেশন। জজ সাহেব বলতেছে, যেই মামলার ফলাফল দিনের আলের মতো পরিষ্কার, এই মামলা চালাইয়া আর সময় নষ্ট করার দরকার নাই, এই মামলা শুরুতেই কবরস্থ করে দেওয়া উচিত। এর জন্য তিনি আর্জি খারিজ করে দিলেন। এখন আর্জি খারিজ হইয়া কে কষ্ট পাইল? বাদী কষ্ট পাইল। বাদী হাইকোর্টে যাচ্ছে। আপিলে কেন? যদিও এখানে লেখছে অর্ডার, তারপরে আপিল কেন? তারপরে আপিল হলো এই কারণে, সিপিসিতে বলা আছে আর্জি খারিজের মঞ্জুর হওয়ার আদেশ যদিও আদেশ, তারপরেও এটা ডিক্রির সমতুল্য, কারণ এটা সেকশন 2 এর 2 বলা আছে আরজি খারিজের আদেশ ডিক্রি হিসাবে ধরে নিতে হবে। আরজি খারিজের আদেশ ডিক্রি হিসাবে ধরে নিতে হবে। আচ্ছা, এইবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই প্রশ্নটার সঠিক মর্ম বুঝতে গেলে, এই প্রশ্নটার সঠিক মর্ম বুঝতে গেলে আপনারা আমাদের বইয়ের 23 নম্বর পৃষ্ঠায় চলে আসেন। এই প্রশ্নের সঠিক মর্ম অনুধাবন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে বইয়ের 23 নম্বর পেজে। আশেপাশে কেউ থাকলে দূরে সরায় দেন। আপনি কারোর সাথে মোবাইলে কথা বলার থাকলে মোবাইলটা সাইলেন্ট করে মোবাইল দূরে ফেলায় রাখেন। এই কথাটা এখন আমরা যেটা বলতেছি এটা লাইফ চেঞ্জিং আলোচনা। এটা দিয়ে আপনি অনেক দূর শিখতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। আমরা একটু আগে পড়তেছিলাম আরজি খারিজের দরখাস্ত, অর্ডার 7 রুল 11। এই সেই আরজি খারিজের দরখাস্ত। আরজি খারিজের দরখাস্ত এই 3টা কোর্টে হইতে পারে, অন্যান্য কোর্টে হইতে পারে। আমরা ধরে নিলাম এই 3টা কোর্ট যেহেতু আমাদের সিলেবাসে আছে। আরজি খারিজের দরখাস্ত এলাও মানে মঞ্জুর, এখানে লিখে রাখেন যারা জানেন না, এলাও মানে মঞ্জুর। এলাও যদি হয় আদেশ দিয়ে মঞ্জুর হবে। আদেশটা কেন ডিক্রি? সেকশন 2 এর 2 বলা আছে আরজি খারিজের দরখাস্ত একটা ডিক্রির সমতুল্য। ওই আপিলটা হবে 5 কোটি টাকার বেশি হইলে হাইকোর্ট, আর এখানে আমরা ভুলে সেকশন 115 লিখেছি, এখানে সেকশন 96 হবে। একটু দয়া করে আপনারা কারেকশন করে নেন, এখানে সেকশন কত হবে? 96 হবে। তাহলে দেখেন, আরজি খারিজের দরখাস্ত 5 কোটি টাকার বেশি মঞ্জুর হইলে হাইকোর্টে আপিল। একটু আগে যে প্রশ্নটা পড়েছি এটার সূত্র হইল এটা। এটা কে বুঝেন নাই? এরকম কেউ থাকলে হাত তুলবেন। এখানে আরজি খারিজের দরখাস্ত 5 কোটি টাকার বেশি হলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হইতে বাধ্য। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে যদি অ্যালাউ হয়, ওই অ্যালাউটা আপনি হাইকোর্টে আপিল করবেন যদি সেটা 5 কোটি টাকার বেশি হয়। বইতে 96 আছে স্যার, সবুজ আহমেদ লিখেছেন। আচ্ছা, যাদের বইতে 96 আছে তারা তো 96 আছেন, আর যাদের বইতে 115 আছে তারা এটা কারেকশন করে 96 লেখেন। আচ্ছা, এইবার আসেন বা পাশে। যদি আরজি খারিজের দরখাস্ত মঞ্জুর হয় এবং মামলার ভ্যালু যদি 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে কি আর আপনি হাইকোর্টে যেতে পারেন? তাহলে আর আপনি হাইকোর্টে যেতে পারেন না। ওই আপিলটা হবে ডিস্ট্রিক্ট জাজে। এখন ওই ডিস্ট্রিক্ট জাজে আপিল এলাও হইতে পারে, রিজেক্টও হইতে পারে। আপিল এলাও হইতে পারে, রিজেক্ট হইতে পারে। আপিল এলাও বা রিজেক্ট যেটাই হোক না কেন, অপর পক্ষ হাইকোর্টে রিভিশন করতে যাবে, কারণ একটা আপিল জেলা জজে হয়ে গেলে দ্বিতীয় আপিল হয় না, ওটা হয় রিভিশন। আর ওই রিভিশনের ধারা হইল 115-1, সেকশন 115-1। এই প্রশ্নটা এসেছে 2021 সালে। দেখেছেন, আরজি খারিজের দরখাস্তের উপরে মঞ্জুরের উপরে 2টা প্রশ্ন হয়ে গেছে, মঞ্জুরের উপরে 2টা প্রশ্ন হয়ে গেছে। এখন আসেন আরজি খারিজের দরখাস্ত রিজেক্টেড। রিজেক্টেড মানে হলো নামঞ্জুর। আরজি খারিজের দরখাস্ত রিজেক্টেড মানে নামঞ্জুর। এই আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হইলে এটারও পরিণতি 2 রকম। যদি 5 কোটি টাকার বেশি হয় তাহলে আপনি ডাইরেক্ট রিভিশন করবেন হাইকোর্টে। 5 কোটি টাকার বেশি আদেশ, এই যে অনলি অর্ডার। আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হইলে এটা অর্ডার হয় এবং এটার জন্য হাইকোর্টে রিভিশন যদি 5 কোটি টাকার বেশি হয়। আর আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হইলে সেটা 5 কোটি টাকা পর্যন্ত হইলে আপনি জেলা জজে রিভিশন, আর জেলা জজে রিভিশনটা মঞ্জুর হইতে পারে
রিজেক্ট হইতে পারে, যেদিকেই হোক অপর পক্ষ হাইকোর্টে রিভিশন করতে যাবে। যেহেতু জেলা জজে একটা রিভিশন হয়ে গেছে, জেলা জজে একটা রিভিশন হয়ে গেছে, এই রিভিশনের বিরুদ্ধে হাইকোর্টে আরেক রিভিশন করতে গেলে এটাকে বলে সেকেন্ড রিভিশন। আর সেকেন্ড রিভিশনের ধারা হচ্ছে 115-4। আর 115-4 এর প্রশ্নটা এসেছে 2008 সালে। তাইলে দেখেন ইন্টারেস্টিং বিষয়, মামলা আরজি খারিজের দরখাস্তের উপরে চারটা প্রশ্ন আসতে পারে, চার রকমের প্রশ্ন আসতে পারে। অলরেডি তিন রকমের প্রশ্ন এসে গেছে, এই প্রশ্নটা আসে না, এটা আপনাদের জন্য রেখে দিয়েছে। সিভিলে এইরকম কিছু বিদঘুটে ব্যাপার থাকে, যে ধরেন দরখাস্ত, এই যে এখানে লিখতেছি, এখানে একটা দরখাস্ত এসেছে, মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। এটা হলো সিভিলের একটা খারাপ দিক, যে মঞ্জুর হইলে আপিল, না মঞ্জুর হইলে রিভিশন। এরকম আরো ঝামেলাপূর্ণ প্রশ্ন আছে, আমরা আপাতত এটা মনে রাখলাম। তাহলে আজকে অনেক পড়া হয়ে গেছে, 11টা 9 বেজে গেছে, আমিও বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। আপনারা এই যে বলতে বলতে টায়ার্ড হয়ে গেলে কি সুবিধা দেখেন, যারা মনে থেকে আমাকে পছন্দ করে, এই যে আমাদের এইবারকার একজন ভাই খুলনা থেকে হাইকোর্টে হয়েছেন, এই অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, উনি গতকালকে আমাকে এসেছেন, এই চেম্বারে দেখা করেছেন। এই যে আমি গ্রুপে প্রশ্ন ওনার ছবি দিয়েছি, যে উনি আমার দুঃখ কষ্ট দেখা একটা খামে টাকা কিছু নিয়ে আসছে, আইসা বলছে, স্যার এটা আপনাকে আমি উপহার দিলাম। হ্যাঁ, আপনার খুশি আপনি, আমি কোনো উপহার আনলে এটা ভেজাল লেগে যাবে, দেখা গেল বই দিলাম, আপনার কাছে বই আছে, এর চেয়ে আপনি এই উপহারটা রাখেন, মনে কষ্ট নিবেন না। আপনি যেই কষ্ট করেছেন, আপনার কষ্ট আমার লাগছে, আমার মনের মধ্যে লাগছে, এর জন্য আমি আপনার জন্য এই উপহারটা আনলাম। এই হলো বিষয়টা। অনেকে এইসব, এই যে আমার পরিশ্রমটা অনেকে দেখে, আর অনেকে ফাইজলামি করে, তখন কষ্ট লাগে, যে এত কষ্ট করি, এত এনার্জি দেই, এত লেকচার কষ্ট করে দেই, তারপরে অনেকের কি হয় না, মানে এই মনের দাগ কাটে না। এই হলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আমি অ্যালাউ করে দিলাম, আপনারা মাইক অন করে প্রশ্ন করতে পারেন। আর প্রশ্ন স্যার না, একটা প্রশ্ন ছিল আমার। বলেন। প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে যেটা ওই আপিল ভ্যালুটা উপরে দেওয়া থাকে, আন্ডারলাইন দিয়ে শুট ভ্যালুটা নিচে দেওয়া থাকে, তখন এইটা যদি স্যার মানে উল্টা পাল্টা হয় তাহলে না, সমস্যা আছে কিন্তু। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। এটাই স্যার। থ্যাংক ইউ সজীব স্যার। দাস স্যার, লিখেছেন, সেকেন্ড কোয়েশ্চেন, একা একাধিক রেসপন্ডেন্ট হলো কিভাবে? ও, সজীব দাস, এটা রেসপন্ডেন্ট হলো এই কারণে যে ওইখানে দেখেন যাদের পরিচয় আছে। আহ সজীব দাসকে কি কেউ হেল্প করতে পারবেন? সেকেন্ড প্রশ্নটা কেন এই দুইজন হইলো? বন্ধু কেউ আছেন হেল্প করতে পারবেন? জি স্যার, এখানে বলেছিলেন স্যার যে আপিল মামলায় হাইকোর্টে সিভিলের ক্ষেত্রে সকলকেই পক্ষ করতে হবে, এই জন্য। ইয়েস, সিভিল মামলায় সকলকে পক্ষ করতে হবে। আর আরেকটা রিকোয়েস্ট থাকলো, যারা যারা এখনো এই কোর্স ফি দিতে পারেন নাই, তারা চেষ্টা করবেন কোর্স ফি দিয়ে দিতে, যেহেতু আমরা পরীক্ষার খুব কাছাকাছি চলে আসছি, কোর্স ফিটা দিয়ে দিবেন। আর সজীব দাস, আপনি প্রশ্নটা আমি বের করতেছি, কত নাম্বারে ছিল? আপনি আবার প্রশ্ন করেন, আপনার মাইকের সমস্যা হয়ে গেছে। 50 নাম্বার পেজ না? 50 পৃষ্ঠা। ও, এটা তো আমরা পড়ি নাই, 50 পৃষ্ঠাটা এখনো পড়ি নাই, এটা আগামী ক্লাসে আলোচনা হবে। 50 নাম্বার পৃষ্ঠা আগামী ক্লাসে আলোচনা হবে। 50 নাম্বার পৃষ্ঠা আগামী ক্লাসে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, সজীব এক দাসকে মিনিট। কেউ একটু হেল্প করে স্যার, এক দিবেন। মিনিট, আমার যে প্রশ্নটা ছিল, বলেন, স্যার, ওই বলেন, যে বলেন। লিগাল আর্গুমেন্টে ধরেন স্যার, ডব্লু হচ্ছে প্যাপলেন, একজন, তাহলে হ্যাঁ, আমরা একজন দিলাম, এক্স প্যাপলেন। কিন্তু যদি স্যার একাধিক হয়, তাহলে এক্স এম আদার দিব না কি দিব স্যার, যেমন ও, আমরা রিটেন এক্স এন, দুইজন হইলে দিবেন এক্স এন্ড অ্যানাদার। আর যদি এক্স। 3-4 জন বেশি হয় তাহলে এক্স এন্ড আদার্স। ওকে বুঝছেন?
এটাই সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাউন্ডের সমস্যা। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন ব্যাপী ক্লাস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সালাম হাফেজ। আলাইকুম।